আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নতুন সরকার এসেছে। গত এই মাসের 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। তারপর কয়েকদিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছেন, সরকারের দায়িত্ব হস্তান্তর হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। কিন্তু আমাদের উপদেষ্টা যারা ছিলেন, এদের মধ্যে অনেকেই অফিস ছেড়েছেন কিন্তু বাসা ছাড়েননি। মানে তারা যে বাসায় ছিলেন, তারা সেই বাসাটা এখনও দখল করে রেখেছেন। কেন ছাড়েননি? এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের যে গণপূর্ত যে বিভাগ আছে, তারা তো এই বাসাগুলি বরাদ্দ দেয়। তারা উপদেষ্টাদেরকে বলেছেন যে আপনারা বাসাটা তাড়াতাড়ি ছেড়ে দেন, কারণ আমাদের নতুন যারা মন্ত্রী হয়েছেন তাদেরকে এই বাসাগুলি বরাদ্দ দিতে হবে। এবং বরাদ্দ দিতে গেলে তো একটু ঝাড়পুছ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, একটু টুকটাক রিপেয়ারও করতে হবে, তাই না? কিন্তু তারা বাসা ছাড়ছেন না। এখন যদি তারা বাসা না ছাড়েন, তারা কতদিন ধরে রাখতে পারবেন? বলা হচ্ছে যে নিয়ম অনুযায়ী তারা 2 মাসের মতো রাখতে পারবেন। গণপূর্ত অধিদপ্তর বলেছে যে আপনি 2 মাস রাখতে পারবেন বটে, কিন্তু এই মাসটা পর্যন্ত আপনাকে ভাড়া দিতে হবে না। কারণ যেহেতু ভাঙা মাস, 12 তারিখে ইলেকশন হয়েছে, তাই না? এই ভাঙা মাস, এই জন্য তাদের ভাড়া দিতে হবে না, কিন্তু মার্চ এপ্রিল তাদেরকে ভাড়া দিতে হবে, এটা বলছে। এবং তারা কি করবেন এখন আমরা জানি না। এখন এটা নিয়ে আমার মনে 2-3টা প্রশ্ন এসেছে। দেখুন, একটা জিনিস, আমরা যখন বাসা পরিবর্তন করি, ঢাকা শহরে, আমি এখনও ভাড়া বাসায় থাকি, এবং যারা বাসা পরিবর্তন করেন, এক বাসা থেকে আরেক বাসায় যান, আমি জীবনে বহুবার এরকম বাসা পরিবর্তন করেছি। আমরা কিন্তু সবসময় খেয়াল করি, অনেক সময় এরকম হয় যে 1 তারিখে বাসা চেঞ্জ করছি, তো আমি যেখানে উঠবো তারাও 1 তারিখে চেঞ্জ করবেন। একদিক দিয়ে আমরা উঠছি, আরেক দিকে একজন নামছেন, অথবা আমার বাসায় ওরকম হচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু খুবই অস্বস্তিকর। যে কারণে আমি সবসময়, আমি এ পর্যন্ত আমার জীবনে বহুবার বাসা চেঞ্জ করেছি, কিন্তু কখনো এই ধরনের পরিস্থিতিকে আমি কখনো করিনি, আপনার পছন্দ করিনি। আমি সবসময় এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি। আমি যে বাসায় ভাড়া নিয়েছি, যদি আমি ভেবেছি যে আমি কদিন আগে ছেড়ে দিব, খালি বাসা পেলাম, ওরকমভাবে আগে জয়েন করতাম, এইভাবে আমি এটা মেনটেন করার চেষ্টা করতাম। যে ওই দিনই গেলাম, ওই দিনই ঢুকলাম, এটা দেখতেও খুব খারাপ লাগে, অস্বস্তিকর লাগে। কিন্তু ওনারা মন্ত্রী পর্যায়ে ছিলেন, ওনারা কেন এটা করছেন আমি এটা এখনও বুঝি না। 12 তারিখে ইলেকশন হয়ে গেছে, ওনারা তো জানেন যে 12 তারিখে ইলেকশন হলে নতুন একটা সরকার আসবে, ওনাদের তো সরে যেতেই হবে। তো ওনারা কেন এতদিন বাসাটা আটকে রাখবেন? ভাবখান এরকম যে মাগনা যতদিন থাকা যায় থাকি না, এই যে মানসিকতাটা না, এটা খুবই একটা কেমন যেন আমার কাছে অসৌজন্যমূলক মানসিকতা মনে হয়। এবং শেষ পর্যন্ত গণপূর্তকে বলতে হচ্ছে যে আপনারা যদি ফেব্রুয়ারির পরেও থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে ভাড়া দিতে হবে। আমার কেন যেন সন্দেহ হচ্ছে তারা হয়তো তাও থাকবে, কারণ ওই যে বড় বাসা, ওই বাসায় এত কম ভাড়ায় তো সে পাবে না কোথাও। সরকারি ভাড়ার রেটটা তো অনেক কম হয়, তাই না? ভাবেন, 18 জন উপদেষ্টা বাসা নিয়েছিলেন, সরকারি বাসা নিয়েছিলেন। 16 জন উপদেষ্টা এবং 2 জন প্রধান উপদেষ্টা দিলেন বিশেষ সহকারী, তারাও সরকারি বাসা নিয়েছিলেন। এই 18 জনের মধ্যে 9 জন এর মধ্যে ছেড়ে দিয়েছেন, আরও 9 জন আছেন, এবং এর মধ্যে প্রধান উপদেষ্টা নিজেও আছেন। প্রধান উপদেষ্টা নিজে যমুনার বাসায় যে বাসায় থাকতেন, তিনি সে বাসায় এখনও আছেন। তিনি নাকি 28 তারিখে যাবেন, ফেব্রুয়ারি মাস পুরোটা থেকে তারপর যাবেন। তো এটা কি কোনো, ওনার নাকি বাসা ঠিকঠাক হচ্ছে, গুলশানে ওনার বাসা আছে, ওরা নাকি ঠিকঠাক হচ্ছে, তারপরে উঠবেন ওখানে। তো ওটা আপনার ঠিকঠাক একদিন করেননি কেন? আপনি কি জানতেন না আপনাকে ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়তে হবে? আপনি একদিন ঠিকঠাক রাখেননি কেন? অথবা এই যমুনায় ওঠার আগে উনি তো এক জায়গায় থাকতেন, তো সেখানে যেয়ে উঠতেন। ওনার তো আর টাকা পয়সার অভাব নাই, তো উঠলেন না কেন? এটা হলো একটা মানসিকতার ব্যাপার। এই মানসিকতার লোকগুলো আমাদের দেশটাকে 18 মাস শাসন করেছে। 18 মাস এই মানসিকতার লোক, এরকম সংকীর্ণ মানসিকতার লোক এই দেশটাকে পরিচালনা করেছিল, দায়িত্বে ছিল এদের হাতে। বুঝেন দেশ কেমন চলেছে। এটা খুবই বিব্রতকর এবং খুবই হতাশাজনক একটা ঘটনা। কিন্তু আমি মনে করি, আমি আগেও বলেছি যে উপদেষ্টাদের ব্যাপারে, যারা উপদেষ্টা ছিলেন আমাদের এখানে, তাদের ব্যাপারে খুবই সতর্কভাবে বিচার বিবেচনা করতে হবে। যারা যাচ্ছেন তাদেরকে এই যখন বাসা ছাড়বেন, কীভাবে ছাড়বেন দেখা দরকার আমি মনে করি। এবং তারপরে ওনারা যে অফিস ছেড়েছেন, অফিসটা কীভাবে ছাড়লেন সেটাও মনে হয় দেখা দরকার। অফিসটা ছেড়েছেন,
দুর্নীতি কী করেছেন এগুলো দেখতে হবে। ওই দিন শুনলাম যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন উনি নাকি যাওয়ার আগে আগে প্রায় 9-10 হাজার কোটি টাকার একটা কাজ কীভাবে তড়িঘড়ি করে নাকি দিয়ে গেছেন। এই ভদ্রমহিলা কিন্তু অসুস্থ, খুবই শরীরের অবস্থা খারাপ। এই উপদেষ্টা হওয়াতে লাভ একটাই হয়েছিল, উনি ওনার সিঙ্গাপুরের ট্রিটমেন্টগুলো সরকারি খরচে করতে পেরেছেন। মানে এই লোকগুলো কি জানেন, মানে গাছেরটাও খেয়েছে, তলারটাও কুড়িয়েছে। যতভাবে পারা যায় এই দেশের অর্থ, সরকারি অর্থ তারা নিজেদের ভোগ বিলাসে লাগিয়েছে, অপচয় করেছে এবং চলে গেছে। ফয়েজ আহমেদ তৈয়ব সম্পর্কে তো আগেই বলেছি, উনি দেশ ছেড়ে যে বিজয় জি আবার বড় বড় ডায়লগ দিচ্ছেন যে উনি মুখ খুলে নাকি অনেকে লুঙ্গি খুলে যাবে। তো আমি একটা জিনিস বুঝি না, তিনি মুখ খুলেন না কেন? যদি কারো লুঙ্গি খোলার দরকার হয় লুঙ্গি খুলে দেন, যাতে চিনুক যে কোন লোকটা লুঙ্গি থাকা উচিত না। তো লুঙ্গি খুললেন না কেন? লুঙ্গিও খুলেন না, আবার বড় বড় ডায়লগও মারেন। তো এগুলি তো হতে যাচ্ছে। আবার এর মধ্যে দেখলাম যে ওই প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, উনি দেখলাম বড় বড় কোথা দিন একটা জায়গায় দেখলাম যে মানে ডক্টর ইউনূসের মতো এত মহান ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তি নাকি উনি জীবনে দেখেন নাই। তো এই জ্ঞান দিয়া এই মহান ব্যক্তি এত উনি নাকি সারাক্ষণ কাজ করতেন, এত কাজও নাকি উনি কাউকে করতে দেখেন নাই। ভালো, এগুলি সবই ভালো, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এর প্রকাশ ঘটাটা অবশ্যই ভালো। কিন্তু আমি বুঝতে পারি না যে লোকটা এত কাজ করতেন উনি দেশের জন্য করলেনটা কি এমন কাজ করলেন যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, যেটা নিয়ে আমরা ভাবতে পারি যে বিশ্বের দরবারে আমরা একটা ভালো জায়গায় অবস্থান নিতে পেরেছি। কি কাজ সেটা? আপনারা কেউ জানেন, কেউ বুঝতে পেরেছেন? কোন সেক্টরটা দেখেন না, একটা সেক্টর দেখেন যে সেক্টরে এই লোকগুলো ভালো কিছু করতে পেরেছে। দেখেন, আমি সবসময় বলি মানুষকে বিচার করবেন বড় কাজ দিয়ে না, ছোট ছোট কাজ দিয়ে। কারণ ছোট ছোট কাজ যখন সে করে তখন সে মনে করে এটা কেউ দেখছে না এবং সে ওটা মনের আনন্দে করে। ওইটাই তার প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত তার চেহারা। এই বড় বড় মানুষগুলো সামান্য সরকারি বাসা নিয়ে যে আচরণটা করছেন, তো বুঝতেই পারেন এটাতেই বিচার করতে পারবেন আপনারা যে ওনারা আসলে বড় বড় কাজগুলি কোন মানসিকতা নিয়ে করেছেন, কিভাবে করেছেন। এদের নিজস্ব আত্মসম্মান জ্ঞান, এদের নিজস্ব মানে আপনার দেশের প্রতি প্রেম, অথবা অন্যের জিনিসপত্র, অন্যের আপনার এই যে টাকা পয়সা এগুলি ভোগ বিলাসিতা করা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে তারা কিন্তু কোনো রকম ছাড় দেননি। মানে মিনিমাম মানে আপনার ভদ্রতা জ্ঞান এদের আছে কিনা আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। বাসা ছাড়তে চায় না ভাই, এটা কোনো কথা? যে আরও কটা দিন মাগনা থেকে যায়, যে কোনো কথা হলো বলেন? ভাবা যায়? অথচ এদেরকে আমরা কত আশা নিয়ে, কত মানে ভরসা নিয়ে দেশটাকে পরিচালনা করতে দিয়েছিলাম। ভেবেছিলাম এরা আমাদের দেশটাকে চেঞ্জ করে দেবে, ভেবেছিলাম এরা এমন একটা উদাহরণ তৈরি করবে যে উদাহরণটা আমরা পরবর্তী সময় আলোচনা করতে পারবো। অথচ কি ভাবলাম আর কি পেলাম। প্রিয় দর্শক, এখানে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফিজ।